শুরু হচ্ছে নীল ঘূর্ণির পার্ট 4 সপ্তম পরিচ্ছেদ। শারীরিক অসুস্থতার কারণে আমাদের পরের পার্ট আপলোড করতে দেরি হলো, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ততক্ষণ শুনতে থাকুন নীল ঘূর্ণির পার্ট 4। দুপুরে ক্লাস থেকে ফিরেই শুয়ে পড়েছিল দইতা। স্নান করতে উঠল না, খেতে গেল না, শুয়েই রইল কম্বল মুড়ি দিয়ে, অনেকটা পালা জ্বরের রুগীদের মতো। কোলাহলমুখর হোস্টেল এক সময়ে শূন্য হয়ে গেল। মেয়েরা যে যার চলে গেল দ্বিতীয় পর্যায়ের ক্লাসে। দইতা তখনও শুয়ে উঠল একবার শেষ দুপুরে। পেটে চঞ্চনে খিদেটা কখন মরে গেছে। জড়িয়ে এলো চোখ, কিন্তু ঘুম আসে কই। মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া তন্দ্রা লেপ্টে যাচ্ছে চোখের পাতায়, মিলিয়েও যাচ্ছে। যা থাকছে তা হলো এক আচ্ছন্নতার ঘোর, ঝিম ধরা নেশা নেশা অনুভূতি। এরই মধ্যে স্বপ্ন দেখছিল দইতা। স্বপ্ন না দৃশ্য, সে জেগে আছে না ঘুমিয়ে, তাই সে ঠাহর করতে পারছে না। স্বপ্ন আর দৃশ্যের তফাৎ সে বুঝবে কি করে? তা সে স্বপ্নই হোক কি দৃশ্য, একই ছবি ফুটছে বারবার, যেন ভিডিও রিপ্লে। ধু ধু মাঠ, দূরে এক আবছা বটগাছ। মাঠের মধ্যিখান দিয়ে হাঁটছে দইতা। মাঠটা দেখে মনে হয় রুক্ষ, কিন্তু দইতা পা ফেললেই কোত্থেকে যেন ঘাস গজিয়ে উঠছে মাঠে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঘাস, ক্রমশ যেন মাঠটা সর্বণ হয়ে গেল। বটগাছটা উঁচু হয়ে গেছে অনেক, প্রকাণ্ড এক দৈত্যের আকার ধারণ করেছে। দইতা কিছুতেই আর ঘাস ঠেলে এগোতে পারল না, হাঁপাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানেই ছবি শেষ, আবার শুরু হচ্ছে নতুন করে। কে চালায় ওই ভিডিও টেপ? কে টেপে এই অদৃশ্য বাটন? পশ্চিমের সূর্য ডুবে গেল যথাসময়ে। আকাশে রঙের খেলা শেষ, তরল আঁধার ঘন হলো সন্ধেই। দইতার ঘরের উত্তরের জানলাটা খোলা, হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। দইতাকে স্পর্শ করল না সে বাতাস। মেয়েরা একে একে হোস্টেলে ফিরল, কলকাকলিতে ভরে গেল চারদিক। দইতার কানেও কোনো শব্দ ঢুকছিল না। চিরশ্রী ঘরে ফিরে থমকে দাঁড়ালো। কি রে দই, পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? ক্লাসে গেলি না? দইতা নির্বাক চোখে তাকালো। চিরশ্রীর ভ্রুতে ভাঁজ পড়ল। কি হয়েছে রে তোর? শরীর খারাপ? দইতা চেতনায় ফিরল, মাথা নেড়ে বলল, না। বললেই হলো। তোর চোখ মুখ কেমন লাগছে? জ্বর এসেছে নাকি? না। মাথা ধরেছে? পেট খারাপ? না। তাহলে শুয়ে কেন? এমনি। দইতা হাতের পিঠে চোখ ঢেকে দিল। হৃদয়ের আন্দোলন লুকোনোর এটাই শ্রেষ্ঠ উপায়। কান্না, আবেগ, সুখ, দুঃখ সবই তো প্রতিফলিত হয় ওই চোখেই। অস্ফুটে বলল, ঠিক আছে রে। তাহলে ক্লাসে গেলি না কেন? ইচ্ছে করছিল না। স্ট্রেঞ্জ, এমন ইচ্ছের কারণ জানতে পারি? সব ইচ্ছের কি কারণ থাকে? অফকোর্স, আউট অফ নাথিং ইচ্ছে গ্রো করতেই পারে না। আর এটা তো ইচ্ছে নয়, অনিচ্ছে। খেয়েছিস? না। বিএমের ঝাড় খেয়ে খাওয়া বন্ধ করে দিলি? একটু কি কেঁপে উঠল দইতা? বুকটা কি চিনচিন করে উঠল হঠাৎ? বোধিসত্ত্ব কি সত্যি তার সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করেছিলেন? না, তাও তো ঠিক বলা যায় না, বরং একটু বুঝি নার্ভাসই হয়ে গিয়েছিলেন। ওই ঘাবড়ে যাওয়া ভাবটা কাটাতেই হয়তো অত জোরে। নীল সালে মোড়া চিরশ্রী নিজের বিছানাটায় গিয়ে বসেছে। এলোমেলো শয্যার যত্রতত্র বই। জন শ্রীগ্রামের একখানা বই খুলে পেজমার্ক দিয়ে নাড়াচাড়া করল, একটু রেখে দিল। কনুয়ে ভর রেখে আজ শোয়া হয়েছে। তোর ব্যাপারটা ঠিক কি হয়েছে বলতো?
কি আবার হবে? দইতা, নিচু স্বরে বলল। বিএম তখন ডেকে কি বললেন? কিছুই না। শুধু মধু ডাকলেন, কিছু না বলে ছেড়ে দিলেন? স্যারের কি সময় বেশি হয়ে গেছে? দইতা উত্তরটা এড়িয়ে গেল। মিথ্যে মিথ্যে কিছু একটা বানিয়ে বলে দেওয়া যায়, কিন্তু তাতে এখন তার উৎসাহ নেই। সত্যি কথা বলতে কি, মিথ্যে বলতে তার আর ভালো লাগে না। সে তো আর ওই শয়তান সৌমিকটার মতো দুমুখো সাপ নয়। দেয়ালের দিকে পাশ ফিরল দইতা। টের পাচ্ছিল চিরশ্রী বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, পায়চারি করছে, ঘুরে ঘুরে দেখছে তাকে। তার অন্য ইন্দ্রিয়রা এখন অসাড় বলেই ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়েছে। কম্বল ফুঁড়ে চিরশ্রীর দৃষ্টি যেন বিনছে দহিতাকে। চিরশ্রী বিড়বিড় করে বলল, তোর বিহেভিয়ারটা কীরকম যেন পিকিউলিয়ার হয়ে গেছে। অন্যবার বাড়ি গেলে নাচতে নাচতে ফিরিস, সেবার এলি মুখ হাঁড়ি করে। 36 বার খোঁচানোর পর জানা গেল তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। ভালো হয়েছে, কিন্তু তার জন্য এত আপসেট কেন? সন্ধেবেলা বেরোনোর জন্য তিরিং বিরিং করে লাফাতিস। কদিন ধরেই ঘুম মেরে ঘরে বসে আছিস। আজ ক্লাসে আনমাইন্ডফুল হয়ে ফালতু ফালতু ঝাড় খেয়ে গেলি। বিয়ে ঠিক হলে দুটো কারণে মানুষ আনমাইন্ডফুল হয়। এক, বর পছন্দ না হলে, আদারওয়াইজ বরের চিন্তায় মজে থাকলে। তোর কেসটা কি? দইতা কেঠো হাসল। ধর, বরের চিন্তাতেই মজে আছি। সরি, ধরতে পারলাম না। বরের ভাবনায় কারোর মুখ অমন নিম পাতা খাওয়া হয়ে থাকে না। বিয়েটাতে কি তুই অ্যাট অল ইন্টারেস্টেড নস? আর ইউ বিং ফোর্স টু ম্যারি? দইতা বড় করে নিঃশ্বাস ফেলল। তপ্ত বাতাস বুঝি ছড়িয়ে গেল ঘরে। বুঝি চিরশ্রীকেও ছুল। চিরশ্রী কাছে এসে টানল দইতাকে, নরম গলায় বলল, এই দই, দই, কি হয়েছে? আমায় বল না। আমার ভাল লাগছে না, কিছুই ভালো লাগছে না। কেন রে? ছেলেটাকে পছন্দ হয়নি? চিরশ্রীর সঙ্গে দইতার তেমন সখ্য নেই। মেয়েটার জ্ঞান দেওয়া স্বভাব, বিজ্ঞ বিজ্ঞ ভাব দইতার পছন্দ নয়। কিন্তু এই মুহূর্তে চিরশ্রীর কোমল স্বরে বুকটা কেমন হু হু করে উঠল। হঠাৎ চোখে জলে ভরে গেছে। সেদিকে তাকিয়েই বুঝি উত্তর পেয়ে গেছে চিরশ্রী। দইতার গা ঘেঁষে বসে বলল, বুঝলাম, কিন্তু তার জন্য এত ভেঙে পড়েছিস কেন? কি করব? স্ট্রেট নেগেট করে দে। উপায় নেই। কেন? আশীর্বাদ হয়ে গেছে। ডেটও ফাইনাল, 18 জানুয়ারি। স্ট্রেঞ্জ, মেয়ের অমতে বাবা মা বিয়ে দিয়ে দেবে? এটা কি মধ্যযুগ নাকি রে? জোর কেউ করেনি রে। দইতা বলল, আমি সেভাবে অমত করিনি। সো হোয়াট, এখন বলে দে। হয় না। এখন দুবারেরই মান সম্মানের প্রশ্ন এসে যাবে যে। বারে বা, বাবা মার তুচ্ছ মান সম্মানের জন্য মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে? মান সম্মান আগে না জীবন আগে? এই প্রশ্নটা দইতাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। তবু সে যেন নৈতিক জোর পাচ্ছে না কিছুতেই। কী যে বুদ্ধিভ্রংশ হলো তার! কেন যে সে সৌমিকের অফিসে ছুটল? কেনই বা সেই বজ্জাতটাকে দিয়ে কায়দা করে বিয়ে ভাঙাতে চাইল? কেনই বা যে সে নিজেই তার অমতটা গেয়ে রাখল না? চিরশ্রী উঠে গেল জানালায়, বাইরেরটা দেখল একটু, বন্ধ করে দিল কাঁচের পাল্লা, ফিরে স্টিলের চেয়ারে বসে বিছানায় পা তুলে দিল। গম্ভীর মুখে প্রশ্ন জুড়ল, ছেলেটার সঙ্গে তোর আলাপ হয়েছে? হুম। আগেই হয়েছিল না এবারই? এবারই। কেমন ছেলে? ছেলেরা যেমন হয়। দেখতে কেমন? ভালোই। করে কি? ফরেন ব্যাংকের অফিসার। অর্থাৎ পাত্র হিসেবে খারাপ নয়।
বলতে পারিস? কথাবার্তা কীরকম, চালচলন? একটু টিমিড টাইপ। কেবলুস? কেবলুস নয়, সেয়া নাই, দেখায় ভালো মানুষ। অর্থাৎ ডাবল ফেসড ম্যান। এতক্ষণে যেন ক্লু খুঁজে পেল চিরশ্রী। তোর কি এ কারণেই অপছন্দ? তাছাড়া আর কি। দইটাও যেন যুক্তি পেয়ে গেল। ও ধরনের মুখে এক, কাজে এক ছেলে আমার একটুকুও সহ্য হয় না। কি মুখে এক কাজে এক আচরণ করেছে? দইটা থমকে গেল। বলবে কি বলবে না প্রথমটা ভেবে পেল না। শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে উগড়েই দিল, ভারটা অন্তত লাঘব হোক। বিনা মন্তব্যে শুনল চিরশ্রী, রীতিমতো মনোযোগ সহকারে। কাহিনী সমাপনের প্রায় সঙ্গে সঙ্গে চেপে ধরেছে দইতাকে। তুই ছেলেটাকে না দেখেই তাকে বাতিল করার জন্য মরিয়া হয়ে গেলি কেন? বললাম তো, বাবা মা ঠিক করা পাত্র। নেগোসিয়েশন ম্যারেজ আমার ভালো লাগে না। বাকওয়াস। এ কথা তো তুই তোর বাবা মাকে বললেই পারতিস। পারতাম, তবে ওহো, তোর লজিকটা তত টেরেবল হচ্ছে না দই। ইনফ্যাক্ট তুই যা বললি তাতে মনে হচ্ছে ছেলেটা বেশ ইন্টারেস্টিং, সেন্স অফ হিউমার আছে। তুই তাকে নিয়ে খেলতে চেয়েছিলি, পাল্টা চালে সে তোকে মেট করে দিয়েছে। আমার তো মনে হয় দিস ইন্টেলিজেন্ট চ্যাপই তোর উপযুক্ত বর হতে পারে। অসম্ভব, কখনো না। আমি ওকে বর ভাবতেই পারবো না। কেন? চোখ নয়, যেন সার্চ লাইট ফেলল চিরশ্রী। লুক দই, আমি জানি তোর কোনো আনসার নেই। তুই এমন কিছু একাডেমিক মাইন্ডের শোনোস যে লেখাপড়া শেষ হচ্ছে না বলে একটা ছেলেকে ক্যান্সেল করতে হবে, আবার আজীবন কুমারী থাকবি এমন বাসনাও তোর নেই। ইফ দিস আর ট্রু, তখন হোয়াই নট দিস চ্যাপ? অবশ্য একটা ফিল্মসি গ্রাউন্ডও তোর আছে। মানে? মুখ ফুটে বলতে হবে। তুই মিলস অ্যান্ড বুনের পরে আর কোনো বই পড়িসনি দই, এবং তোর মেন্টাল এজও কিন্তু বাড়েনি। এখন তোর চোখে পুরুষ মানুষ মানে সামওয়ান এক্সট্রাঅর্ডিনারি, যার তুলনায় মেয়েরা একদম তুচ্ছ। কি মিন করতে চাইছিস তুই? ওরে গাধা, স্যারের সঙ্গে তোর আর কতদিন দেখা হবে? 4-6 মাস, মেরে কেটে 1 বছর। তারপর তুই বা কোথায়, পিএমই বা কোথায়? চোখের প্রেমে মন ভরে না রে দই। ওই প্লেটোনিক লাভ 1-2 মাসই ভালো। বুদ্ধিমান মেয়েরা তারপরেই টপ করে অন্য কাউকে বিয়ে করে নেয়। কদিন হয়তো খারাপ লাগবে, পরে নিজের ছেলে মানুষের কথা ভেবে নিজেই গড়িয়ে হেসে পড়বি। দইতা ঝট করে উঠে বসল। সংশয় তার মনেও আছে। কেন সেটাকে উস্কে দিচ্ছে চিরশ্রী? মন কি অত লজিক মেনে চলে? অনাগত সুখের কল্পনায় কেউ কি এই মুহূর্তের কষ্টটাকে উপেক্ষা করতে পারে? শুকনো গলায় দইতা বলল, তোর অনেক অভিজ্ঞতা আছে বলে মনে হচ্ছে। অভিজ্ঞতার দরকার হয় না, কমন সেন্স আবেগে এসব জায়গায় না গেলেই হলো। ঠিক আছে, যা। আমি ইমোশনে চলি, ইমোশনেই চলবো। দইতা আবার কম্বলে মুখ ঢেকে শুয়ে পড়ল। চিরশ্রী এসে দইতাকে ঠেলল আবার। এই পাগলি, চল চল, খাবি চল। আমার ভাল লাগছে না, আমায় ডিস্টার্ব করিস না। পেট ঠান্ডা নেই বলে তোর মুড খিচড়ে আছে। হাসতে হাসতে পালালো চিরশ্রী। প্রায় সঙ্গে সঙ্গে দইতে উঠে বসেছে। চেপে বসেছে এক ক্রোধের আস্তরণ। পলকের জন্য সৌমিকের মুখটা মনে পড়ল। কেন শয়তানি করলো ছেলেটা? ছেলেটা কি অতি চতুর না অতি নির্বোধ? একবারও কি বুঝতে পারেনি দইতার প্রস্তাবের মধ্যে প্রত্যাখ্যান লুকিয়ে আছে? একটা চিঠি লিখবে নাকি ছেলেটাকে? লিখলে হয়। ছেলেটার অন্তত জানা দরকার, যাকে বিয়ে করার জন্য তার নাল পড়ছে সে অন্য একজনে আসক্ত, এবং সেই অন্য একজন কোনো হেজি পেজি নয়। হাজারখানা সৌমিককে জড়ো করলেও তার কোড়ে আঙুলের সমান হবে না।
তারপরও যদি কলজের জোর থাকে তো ছেলেটা তাকে বিয়ে করুক। পরিকল্পনাটাই দইতা বেশ উত্তেজিত বোধ করল। ঝড়ের গতিতে টেবিলে এসে বসেছে, কাগজ টেনে লিখছে খসখস। 2 লাইন লিখল, ছিঁড়ে ফেলল, আবার লিখল, আবার ছিঁড়ল। মনোপুত হচ্ছে না ভাষা। কোনোটা বেশি রুক্ষ মনে হয়, কোনোটা বা অতি মোলায়েম। ঠিক কোন ভাষাতে লিখলে যে গায়ের জ্বালা ধরবে সৌমিকের, অথচ দইটাও খাটো হবে না। হচ্ছে না, হচ্ছে না, ধুত্তেরি। উঠে পড়ল দইটা, কাগজগুলো দৌড়ালো, মোচড়ালো, ঠেসে গুঁজে দিল ওয়েস্ট পেপার বাস্কেটে। হঠাৎই আয়নায় চোখ পড়েছে। ইস, কি চেহারা হয়েছে তার! চুলগুলো কাকের বাসা, চোখের নিচে কালি, ঠোঁট দুটো শুকিয়ে খটখট করছে। কার জন্য দইতার এই দশা? বোধিসত্ত্ব, বোধিসত্ত্ব। দইতাকে আবার বলে কি না যাও। কেন যাবে সে? দইতাকে হটিয়ে দেওয়া কি এতই সহজ? মোটেই না, মোটেই না। গায়ে একটা শাল জড়িয়ে বেরিয়ে পড়ল দইতা। নিজের চাবিতে দরজা লাগিয়ে হনহন করিডোর পার হচ্ছে। মিনিট কয়েকের মধ্যে পৌঁছে গেল ইউনিভার্সিটি গেটে। ক্যান্টিনের অদূরে বিশাল এক জারুল গাছ, তার তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়েই আছে, ছায়া মেখে, ছায়া মানবী হয়ে। বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এ অঞ্চলে। হাত পা হিম হয়ে আসছে, তবু স্থির দাঁড়িয়ে দইতা। লাইব্রেরি থেকে বেরিয়ে 3টে ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে গেল। প্রফেসর তেয়ারি চলেছেন লাইব্রেরিতে। দইতার দিকে কারুরই চোখ পড়ল না। প্রায় 8 ঘন্টাটা প্রতীক্ষার পর দর্শন মিলল। দীর্ঘ ঋজু শরীর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। ঝটিতি নিজেকে আরও অন্ধকারে লুকিয়ে ফেলল দইতা। অধীর চোখে দেখছে তাকে। ক্যান্টিন পেরিয়ে একটু গিয়েই থামল বোধিসত্ত্ব। এদিক ওদিক তাকাচ্ছে, চোখ চালাচ্ছে অন্ধকারে। কাকে খোঁজে? দইতাকে কি? দইতার বুক ছলাচ্ছল। হ্যাঁ, খুঁজছেন স্যার দইতাকেই। না হলে ওভাবে গেটের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়বেন কেন? এক ছুটে গিয়ে মানুষটার কাছে পৌঁছে যেতে ইচ্ছে করল দইতার, কিন্তু গেল না। উদ্বেল হৃদয় নিয়ে দূর থেকে দেখছে বোধিসত্ত্বর ক্রিয়াকলাপ। সিগারেট ধরালো বোধিসত্ত্ব। বাড়ির পথে এগোচ্ছে এবার। পা গিয়েই ঘুরে দাঁড়ালো, আবার হাঁটা শুরু করেছে। তীব্র আনন্দের শিহরণে কাঁপছিল দইতা। বোধিসত্ত্ব দৃষ্টিসীমার আড়ালে যাওয়ার আগেই আঁধার ছেড়ে বেরিয়ে এসেছে। মোহগ্রস্তের মতো চলেছে বোধিসত্ত্বর পিছু পিছু। আর একবার কি ফিরে তাকাবেন না তিনি? আর একটিবার? না, পিছন ফিরছে না বোধিসত্ত্ব। সিগারেট শেষ করে ছুঁড়ে দিল রাস্তার ধারে। নতুন একটা ধরালো। দেখতে দেখতে পৌঁছে গেল বাড়ির গেটে। রোজকার মতো আলো জ্বলে উঠল বোধিসত্ত্বর বারান্দায়, নিভেও গেল। দইতার ফুসফুস নিংড়ে একটা লম্বা নিঃশ্বাস গড়িয়ে এলো। শীতল চরাচরে এক কুচি উষ্ণ বাতাস। 8ম পরিচ্ছেদ। বারান্দায় বেতের চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল বোধিসত্ত্ব। রবিবার সকালটাই বোধিসত্ত্বর কাগজ পড়ার সময়। কাগজ পড়ার সম্পর্কে বোধিসত্ত্বর এক বিটকেল ধারণা আছে। সপ্তাহের যে কোনো একদিন মন দিয়ে কাগজ ওল্টালেই মোটামুটি 7 দিনের হালচাল বুঝে নেওয়া যায়। এ ব্যাপারে রবিবারই শ্রেষ্ঠ দিন। ইউনিভার্সিটি বন্ধ থাকে। এদিন সময় কিছুটা স্লথ গতিতে হাঁটে। আজ বোধিসত্ত্বর একটা ছোট্ট খবরে চোখ আটকে গেল। ইংরেজি কাগজের ভেতরের পাতায় বেরিয়েছে, সান ফ্রান্সিসকোর অদূরে এক পাহাড়ি গাঁয়ের বাসিন্দারা নাকি আবার ইউএফও দেখতে পেয়েছে। শুক্রবার মধ্যরাতে এক টিলার ওপর নাকি নেমেছিল ফ্লাইং সসার। হরেক রকমের চোখ ধাঁধানো আলোর খেলা দেখিয়ে আবার উড়ে গেছে।
ওড়ার সময় নাকি এত শব্দ হয়েছে পাশের পাহাড়টা থরথর করে কাঁপছিল। গ্রামবাসীরা ভয় পেয়ে চোখ বুজে ফেলেছিল, তাই কোন দিকে শশারটা উড়ে গেল তা তাদের দেখা হয়নি। কাগজটা মুড়ে হা হা করে হেসে উঠল বোধিসত্ত্ব। চেঁচিয়ে ডাকলো, শুনছ? রাখি বাগানে ফুল গাছের পরিচর্যা করছে। রূপচাঁদের দাদার বিয়ে, দিন 7 ছুটি নিয়ে পরশু সে মোহনপুরে গেছে। কদিন এখন বাগান দেখার কাজ রাখির। 1 সার চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে। কচি কচি চারাগুলো ঝাড়া দিয়ে উঠেছে বেশ। গোড়ার মাটি ঝুড়ো করে আন্দাজ মতো তাতে সার মেশাচ্ছে রাখি। মাটি ঘাঁটতে ঘাঁটতে ঘাড় ঘোরালো। কি হলো, এত হাসছো কেন? সেই কেস, আবার আমেরিকানগুলো ইউএফও দেখে। কি ফো? ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, সেই এক্ষেত্রে অর্থাৎ ফ্লাইং সসার। ও আচ্ছা, শুধু আমেরিকানগুলোই কেন ওগুলো দেখতে পায় বলো তো? অন্য গ্রহের জীবেরা কি শুধু আমেরিকানদেরই দর্শন দেয়? রাখি বোকা বোকা মুখ করে তাকালো। আমি কি করে বলবো, হয়তো অন্য গ্রহ থেকে আমেরিকাটা কাছে হয়। তুমি যে দেখছি আমেরিকানগুলোর থেকেও স্টুপিড। আমি তো স্টুপিডই। রাখি সরে গেল গাছের কাছ থেকে, কোণের দিকে আঙুল দেখিয়ে বলল, এই গান্দার পেট এবার ওদিকটা করলে কেমন হয়? বোধিসত্ত্বর হাসি মরে গেল। খবরটা পড়ার আনন্দেই পুরো মাটি। বিজ্ঞান সম্পর্কে চরম কৌতূহলহীন হয়ে কি করে যে এক বিজ্ঞানীর সঙ্গে এতদিন ধরে কাটাচ্ছে রাখি। মন্দ কি, লাগাও। দায় সারা গোছের জবাব দিয়ে আবার কাগজে মন দিল বোধিসত্ত্ব। এবার কিছু প্যানজি লাগালে ভালো হয় না? রূপচাঁদ বলছিল ফিরে টাউনের বড় নার্সারিটা থেকে নিয়ে আসবে। ভালোই তো, ডালিয়া করছো না? ডালিয়া ছাড়া কি শীতের বাগান মানায়? ডালিয়া তো থাকবেই। গুড, যাও এবার চা নিয়ে এসো। আর হ্যাঁ, বাথরুমে সেভিং সেটটা রেখে দাও, আমি এক্ষুনি দাড়ি কামাতে যাব। গরম জল লাগবে? না। অপশ্রিয়মান রাখিকে দেখতে দেখতে বোধিসত্ত্ব ঠোঁটে সিগারেট লাগালো। তার হুকুম তামিল করার জন্য রাখির চেয়ে যোগ্য আর কেউ হয় না। এত নির্দ্বিধায় নিঃসারে কাজ করে যায় সে, শুধু সেই কারণেই এক এক সময়ে বউটাকে বড় পানসে লাগে। পাপোশ, এক্কেবারে পাপোশ। প্রথম শীতের লাজুক রোদ্দুর সিঁড়ি টপকে বারান্দা ছুঁয়েছে। উত্তুরে বাতাস বইছে সরসর, মৃদু শব্দ উঠছে গাছগাছালিতে। পাঁচিলের ধারে নিম গাছের পাতাটা ভীরু যুবতীর মতো কাঁপছে তীর। কোথাও একটা পিকপিক পাখি ডেকে উঠল। একদল আদিবাসী কামিন নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল ক্যাম্পাসের গেটের দিকে। প্রত্যেকেরই মাথায় ঝুড়ি, হাঁটার ভঙ্গি ভারী স্বচ্ছন্দ। সূর্যরশ্মি ঠিক রচ্ছে কালো চামড়ায়। রবিবারের সকাল আরও যেন একটু ফুটে উঠল। বোধিসত্ত্বর মধ্যেও চারিয়ে যাচ্ছিল সকালটা। সিগারেট শেষ করে অলস মেজাজে হাঁটছে বাগানে, খালি পায়ে। শিশিরে ভিজে যাচ্ছে পা। ঘাসের ছোঁয়ায় বিচিত্র এক বিক্রিয়া হচ্ছে শরীরে। সতেজ চনমনে হয়ে উঠেছে বোধিসত্ত্ব। গ্যারেজের সামনে এসে সে একবার দাঁড়ালো। সাদা অ্যাম্বাসেডর যেন ঈষৎ মলিন। রূপচাঁদি রোজ ধোয়া মোছা করে গাড়ি, তার বিহনেই কি এ হাল? নিজে ধোবে আজ, একটু এক্সারসাইজ হয় তাহলে। থাকবে। বোধিসত্ত্বর হাতে বালতি দেখলে রাখি হয়তো কেড়ে নিয়ে
ভেতরে ফোন বাজছে, উৎকট ধ্বনি। বোধিসত্ত্ব কুপিত চোখে বাড়ির দিকে তাকালো। কে রে বেয়াক্কেলে এই মনোরম সকালটাকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে? বেশ কয়েকবার ঝনঝন করে থামল ঝংকার। ক্ষণ পরেই রাখির আর্ততাক। প্রায় ছুটেই এলো বোধিসত্ত্ব। টেলিফোনের সামনেই নিরক্ত মুখে দাঁড়িয়ে রাখি। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কার ফোন? বারাসাত থেকে রন্টুর বাবার কি হয়েছে? স্ট্রোক। আজ ভোরে নার্সিংহোমে ভর্তি করেছে। কোথায়? বারাসতেই? তাই তো বলল। রাখি ঝরঝর করে কেঁদে ফেলল। এবার কলকাতায় গিয়ে ভেবেছিলাম বাবার সঙ্গে দেখা করে আসবো, কাজকর্মে আটকে গেলাম, আর বোধহয় হলো না। আহা, অত উতলা হচ্ছে কেন? কি বললো রন্টু? কি কন্ডিশন? বললো তো বেশ সিরিয়াস, ইন্টেন্সিভ কেয়ারে রেখেছে। রাখি মুখে আঁচল চাপল। থার্ড অ্যাটাক হয়ে গেল এই ৭৭ বছর বয়সে, আর কি বাবা সামাল দিতে পারবে? শ্বশুর মশাইয়ের ওপর বোধিসত্ত্বর তেমন টান নেই, থাকার কথাও নয়। সূর্যকান্ত চৌধুরী বারাসত কোর্টের নামী লয়ার ছিলেন। তাঁর চিন্তাভাবনার জগৎ চিরকালই মক্কেল মোকদ্দমা মামলাকে ঘিরে ঘিরে। শ্বশুর জামাইয়ের কোনো দিনই তেমন নৈকট্য তৈরি হয়নি। সূর্যকান্ত গুণী জামাইকে সমীহ করেন বটে, তবে একটু দূর থেকে। বোধিসত্ত্বরও শ্বশুরবাড়িতে যাতায়াত খুব কম, বরাবরই। তাছাড়া ৭৭ বছর বয়সে কারোর মৃত্যু একটা শোকাবহ ঘটনাও নয়। নিজের বাবা মা মারা গেলেই কি এখন বোধিসত্ত্ব হাত পা ছড়িয়ে কাঁদবে? তবু বোধিসত্ত্বর খারাপ লাগছিল। মৃত্যুর মধ্যে মানুষের যে গভীর অনস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা বড়ই পীড়া দেয় তাকে। এগিয়ে গিয়ে রাখির কাঁধে হাত রাখল বোধিসত্ত্ব। মন খারাপ করো না, দেখো এবারও উনি ঠিক সারভাইভ করে যাবেন। বলছো? বলছি। এক কাজ করো, তুমি আর লেট করো না, এক্ষুনি চলে যাও। তুমি যাবে না? আমি এক্ষুনি কি করে যাই বলো তো? একটা কাজ হাফ ফিনিশড হয়ে পড়ে আছে। তুমি বরং এক কাজ করো, রাত্রে একটা ফোন করো। যদি তেমন অবস্থা হয়, আশা করি হবে না, তাহলে কালই চলে যাব। রাখি আঁচলে নাক মুছল। রূপচাঁদ নেই, তোমার অসুবিধা হবে না? তোমার খাওয়া দাওয়া দেখাশুনো? ও নিয়ে ভেবো না, সামহাও ম্যানেজ করে নেব। দিনেশকে খবর দেব, গাড়ি বার করে তোমায় তাহলে স্টেশনে দিয়ে আসবে। থাক, তুমি ওর বাড়ি চিনতে পারবে না, আমি রিক্সাতেই চলে যাব। ঘরে গিয়ে দ্রুত হাতে করে জিনিসপত্র গুছিয়ে নিল রাখি। তারই মধ্যে চা করলো, জলখাবার বানালো, ফ্রিজে রাখা কাঁচা মাছ বার করে রান্না চড়িয়ে দিল। বোধিসত্ত্বর জন্য রান্নাবান্না গুছিয়ে রেখে 11:45 ট্রেন ধরবে। বোধিসত্ত্ব ব্রেকফাস্ট সারতে সারতে আবার খবরের কাগজে ডুবেছে। 9:30 নাগাদ দরজায় বেল। রাখি কাজে ব্যস্ত, নিজেই উঠে দরজা খুলল বোধিসত্ত্ব। দুজন অচেনা মানুষ, একজন বছর 35-এর যুবক, গালে সযত্ন লালিত দাড়ি, পরনে জিন্স। অন্যজন বয়সে একটু বেশি, কাঁধে ইয়া বড় একটা ব্যাগ। বোধিসত্ত্ব ভুরু কুঁচকল। কাকে চাই? আপনার কাছে এসেছিলাম স্যার। যুবকটি চামড়ার জ্যাকেটের পকেট থেকে কার্ড বের করে বাড়িয়ে দিল। দৈনিক দিনরাত পত্রিকায় সায়েন্সের পেজের জন্য আমরা আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিতে চাই। বোধিসত্ত্ব কার্ড দেখল না, নীরস স্বরে বলল, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আমি কারোর ইন্টারভিউ দিই না কাউকে। আমরা স্যার কাল আপনার সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, লাইন পাইনি।
ডিসেম্বরে আমরা একটা স্পেশাল পুল আউট বার করছি মহাবিশ্বের ওপর। আপনার সাক্ষাৎকার ছাড়া পুল আউট স্যার অসম্পূর্ণ থাকবে। ছেলেটির কথাবার্তার ভঙ্গি বেশ বিনীত, সামান্য নরম হলো বোধিসত্ত্ব। তবু কাটাতে চাইল ছেলেটাকে। আমার যে ভাই এখন তো একটু অসুবিধে আছে, এক ক্লোজ রিলেটিভ খুব অসুস্থ, তাই টেনশনে আছি। কিন্তু আমরা যে স্যার অনেক আশা নিয়ে এসেছিলাম। পেছনের লোকটা বলে উঠল, সেই কাক ভরে বেরিয়েছি স্যার, সেই 5:30টার ট্রেন ধরে আসছি হাওড়া থেকে। আপনি যে ইন্টারন্যাশনাল সেমিনারে যাচ্ছেন সে ব্যাপারেও কিছু জিজ্ঞাসা ছিল স্যার। আপনার খুব বড় ছবি ছাপা হবে স্যার। আপনার ইন্টারভিউই পুল আউটটাকে লিড করবে। বেশি সময় নেব না স্যার। উফ, পারেও বটে ঘ্যান ঘ্যান করতে। বোধিসত্ত্ব বিরক্ত মুখে বলল, আসুন, বাট প্লিজ মেক ইট ব্রিফ। সোফায় বসেই ছোট্ট টেপ রেকর্ডার বার করে ফেলল ছেলেটা। সাংবাদিকের চোখে বসার জায়গাটাকে জরিপ করে নিল। অন্যজন ঢাউস ব্যাগ নামিয়েছে কাঁধ থেকে, ছবি তোলার জন্য ক্যামেরাটা রেডি করছে। পটাপট কটা শাটার মেরে নিল ঘরে, অনুমতি না নিয়েই। কোয়েশ্চেনিয়ারটা তৈরি করেছেন? মোটামুটি। শুরু করুন। ছেলেটা সুইচ অন করলো। স্যার, প্রথমেই জানতে চাইব মহাবিশ্ব নিয়ে গবেষণা করার প্রেরণা আপনি কোত্থেকে পেলেন? আপনাদের পরিবারে কি কেউ কখনো গবেষণা করেছেন বা এই নিয়ে গবেষণায় যুক্ত ছিলেন? ছেন্দ প্রশ্ন, অনেক ম্যাগাজিনে এর আগে জবাবও দিয়েছে বোধিসত্ত্ব। সিগারেট ধরিয়ে ভাবলেশীন গলায় বলল, আমাদের বাড়িতে বিজ্ঞান চর্চার রেওয়াজ ছিল না, পড়াশোনার চর্চা ছিল। আমার বাবা ছিলেন রেলের অফিসার, তবে অসম্ভব বই পড়ার নেশা ছিল তার। বিভিন্ন বিষয়ে তার অত্যন্ত জ্ঞানস্পৃহা ছিল। আমার ইনকুইজিটিভনেসটা বোধহয় বাবার কাছ থেকেই পাওয়া। এছাড়াও ছোটোবেলা থেকেই আমার ছাদে যাওয়ার খুব নেশা ছিল, বিশেষত রাতে। অন্ধকার মহাশূন্যে আকাশ ভর্তি তারা আমায় ভীষণভাবে টানত। কিভাবে তারাদের জন্ম হলো, কেন তারারা একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে আছে, কিভাবে তারারা মুভ করছে, এসব আমায় দারুণ অবাক করত। স্পেশালি স্বর্গগঙ্গা, ছায়াপথ, যা আকাশের এপাশ থেকে ওপাশ পর্যন্ত চলে গেছে। বলতে পারেন তখন থেকেই আমার সৃষ্টি নিয়ে কৌতূহল। পরপর আরও কয়েকটা রুটিন প্রশ্ন করল ছেলেটা। বাঁধা গতের উত্তর দিল বোধিসত্ত্ব। মিছিমিছি সময় নষ্ট হচ্ছে। বোধিসত্ত্বর বিরক্তি বাড়ছিল। পাতা ভরানোর জন্য তার মুখ থেকে কিছু কথা আওড়ে নেওয়া কি এতই জরুরি? একসময় অসহিষ্ণুভাবে বলল, আপনি আমার কাজটা সম্পর্কে কি কিছু জানেন? হ্যাঁ, জানি বই কি। ছেলেটার চটজলদি উত্তর। আপনি ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করছেন, সে নিয়ে কোনো প্রশ্ন নেই। আছে স্যার। ছোট্ট একটা চিরকুট বার করে দেখে নিল ছেলেটা। আসছি স্টেপ বাই স্টেপ। আপনি স্যার ব্ল্যাক হোলের কনসেপ্টটা পেলেন কোত্থেকে? কনসেপ্টটা তো আমার নয়, আমি শুধু কনসেপ্টটা নিয়ে একটু ডেভেলপ করার চেষ্টা করছি। কিভাবে কি করছেন তা যদি একটু বলেন স্যার। এটা তো নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক হোলকে যতটা কালো বলে কল্পনা করা হচ্ছে সেটা ততটা কৃষ্ণ নয়। ইনফ্যাক্ট ব্ল্যাক হোলের সাইজ ক্রমশ রিডিউস করছে এবং তাদের কেউ কেউ উবেও যাচ্ছে। উবে যাওয়ার পর কৃষ্ণ গহ্বরগুলো কিসে পরিণত হচ্ছে সেটা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। সৃষ্টি রহস্যকে জানতে গেলে এটা জানা অত্যন্ত জরুরি। আমার এখন সব ভাবনা চিন্তা এই বিষয় নিয়েই। অর্থাৎ স্যার, আপনি কৃষ্ণ গহ্বরের উবে যাওয়ার রহস্য উদ্ঘাটিত করতে চান, তাই তো? বোধিসত্ত্বর চোখ কুঁচকে গেল। ছেলেটা কি কোনো হিরে চুরির রহস্য উদ্ঘাটনের কথা ভাবছে নাকি? প্রশ্নটাই কেমন লঘু ধরনের। একটু কড়াভাবেই বোধিসত্ত্ব উত্তর দিতে যাচ্ছিল। রাখিকে চোখে পড়ল। ইশারায় ডাকছে
রাখি। বোধিসত্ত্ব উঠে গেল। কি বলছো? মাছের ঝোল করে রাখলাম, আজকাল দুদিনের মতো। আলাদা আলাদা বাটিতে ফ্রিজে রেখে দিচ্ছি, গরম করে খেও। হুম। ও বেলা কি ভাত খাবে? তাহলে বেশি করে চাল বসাবো, না হলে কিন্তু বাইরে থেকে রুটি এনে দিতে হবে। কথাগুলো ভালো করে মাথায় ঢুকছিল না বোধিসত্ত্বর। ব্ল্যাক হোলের সঙ্গে ভাত, মাছের ঝোল, কী বিচিত্র কম্বিনেশন! অন্যমনস্কভাবে ঘাড় নেড়ে দিল। যা ভালো বোঝো করো। আমি তাহলে চানে ঢুকে যাচ্ছি। যাও। ফিরে এসে বোধিসত্ত্ব আবার সোফায় বসল। কাগজের ছেলে দুটো অনেক দূর থেকে এসেছে, বকবকও করছে অনেক। উঠে গিয়ে রাখিকে বলে আসবে চা দিতে। থাকবে, রাখির আজ মন খারাপ, তাড়াহুড়ো করছে। অনর্থক চাপ না বাড়ানোই ভালো। অন্যদিন হলে রাখি তো নিজেই এতক্ষণে। ছেলেটা একটু বাঁধো বাঁধো গলায় বলল, স্যার, আপনার অনেকটা মূল্যবান সময় নষ্ট করলাম। আর দুটো প্রশ্ন আছে, বলুন। সৃষ্টিকর্তা ঈশ্বর নিয়ে আপনার নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে, তা আমরা জানি। তাই নিয়ে যদি কিছু বলেন। আমার ভাবনার সঙ্গে সাধারণ মানুষের ভাবনা মিলবে না। আমি ঈশ্বরের কণামাত্র আগ্রহী নই। আমি শুধু তার মেজাজ মর্জি বুঝতে চাই। ঈশ্বর এখানে আমার কাছে নেহাতি একটা টার্ম মাত্র। এই সৃষ্টিটা আদৌ হলো কেন, এর কী প্রয়োজন ছিল, এই সব চিন্তার মধ্যে হয়তো আপনাদের ঈশ্বরের স্থান থাকলেও থাকতে পারে। কিন্তু স্যার, ঈশ্বরের যে বিশ্বাস না থাকলে মানুষের নৈতিক ব্যাপার স্যাপারগুলো কী হবে? ওটা আমার ফিজিক্সের আওতায় পড়ে না। মানুষের নৈতিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, ফিজিক্সের মধ্যে দিয়ে, অঙ্কের মধ্যে দিয়ে আমি একটা র্যাশনালিটির সন্ধান পাই। মানুষের জীবনে তার প্রয়োজন থাকলেও থাকতে পারে। স্যার, লাস্ট প্রশ্ন। কোনো মহাকাশযান যদি কখনো ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়, তাহলে সত্যিই কি তা নিশ্চিহ্ন হয়ে যাবে? মানে ওই গর্তটা থেকে আর বেরিয়ে আসতে পারবে কি? ব্রহ্মতালু জ্বলে গেল বোধিসত্ত্বর। ব্ল্যাক হোল মানে গর্ত? এতক্ষণ ধরে যা বললেন সবই বেনাবনে মুক্ত ছড়ানো। সাংবাদিকেরা সাধারণত পল্লবগ্রাহী ধরনেরই হয়। নিজেদেরকে যতটা চালাক আর জ্ঞানী বলে প্রতিপন্ন করতে চায়, তারা মোটেই তা নয়। বোধিসত্ত্ব জানে, কিন্তু ইন্টারভিউ নিতে এসেও এমন মূর্খের মতো উক্তি করবে? এ কি মহাকর্ষ শব্দটার অর্থ জানে? গম্ভীর মুখে বোধিসত্ত্ব বলল, এর উত্তর আপনাদের সায়েন্স ফিকশনের বইতেই পাবেন। আশ্চর্য! ছেলেটা কথাটার অন্তর্নিহিত ব্যঙ্গটাও বুঝল না। খুশি খুশি মুখে টেপ বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। তাহলে কটা স্ন্যাপ নিয়ে নিক স্যার। বোধিসত্ত্ব হ্যাঁ না কিছুই বলল না। ফটোগ্রাফার লোকটা নিজেই নানা রকম পোজ দিতে দিতে গোটা চারেক ছবি তুলল। আলোর ঝলকানিতে চোখ বুজে ফেলল বোধিসত্ত্ব। দুই মূর্তিমান বেরিয়ে যাওয়ার পরই বোধিসত্ত্বর মাথায় একটা আইডিয়া খেলে গেল। কৃষ্ণ গহ্বর, মহাবিশ্ব নিয়ে এরা কী লিখবে তা তো বোঝাই যাচ্ছে। এদের লেখা পড়েই সাধারণ মানুষের ভাবনাগুলো আরও জট পাকিয়ে যায়। নিজে একটা বই লিখলে কেমন হয়? সহজ সরল ভাষায়, অনেকটা পপুলার সায়েন্সের মতো করে। অঙ্ক নয়, তেমন নাই দিল। ব্যাপারগুলো কি বোঝানো যাবে না? বাংলায় লিখবে না ইংরেজিতে? বাংলায় ভালো। কোথা থেকে শুরু করা যায় বইটা? নিউটন, গ্যালিলিও নাকি আইনস্টাইন? নিমগ্ন ভাবনার মাঝেই রাখি বেরিয়ে গেল। কাগজ নিয়ে বইটার একটু আধটু খসড়া করে ফেলল বোধিসত্ত্ব। কোন অধ্যায়ের পর কোন অধ্যায় যেতে পারে, কোন কোন ডায়াগ্রাম ব্যবহার করা যায়, এসব। হুঁশ ফিরল খিদের ডাকে। ঘড়িতে চোখ পড়তেই লাফিয়ে উঠেছে। 1টা বাজে।
এক্ষুনি লাইব্রেরি ছুটতে হবে। হকিং রেডিয়েশন থেকে একটা নতুন চিন্তার সূত্র পেয়েছে বোধিসত্ত্ব। ভাবনাটাকে আরও এগোতে হবে আজ। বাড়িতে বসেও করা যায় কাজটা, তবে লাইব্রেরিতে ইন্টারনেট আছে। ঝড়ের গতিতে স্নান খাওয়া সেরে বোধিসত্ত্ব বেরিয়ে পড়ছিল। হঠাৎ খেয়াল হলো বাড়ির দরজা জানলা সব খোলা। এত দরজা জানলা বন্ধ করা যে কি ঝকমারি কাজ! লাইব্রেরিতে পৌঁছতে পৌঁছতে 2:30 বেজে গেল। ঘন্টা দুয়েক দানই পাওয়া মানুষের মতো খাটল বোধিসত্ত্ব। তবু তেমন কাজ এগোলো না। কোথায় যেন গোলমাল হয়ে যাচ্ছে, এমন প্রায়শই হয়। ব্যাপারটাকে বোধিসত্ত্ব বিশেষ আমল দিল না। সে কাজ করে প্রধানত ইনটিউশনের ওপর। আগে কিছু ভেবে নাই, পরে ভাবনাকে আঙ্কিক পদ্ধতিতে মেলাই। আজ বোধহয় ভাবনাতেই ভুল ছিল। লাইব্রেরি ছাড়ার আগে বোধিসত্ত্ব মগজটাকে সাফ করে নিল। ভ্রান্ত চিন্তা মাথায় জমে থাকলে পরদিন কাজ করা কঠিন হয়ে ওঠে। আগামীকাল বাকি জীবনের প্রথম দিন। কাল না হয় আবার গোড়া থেকে শুরু করা যাবে। বাইরে এক মায়াবী বিকেল। আকাশে হালকা নীলের আভা। পাতায় পাতায় কাঁচা হলুদের ছোঁয়া। মাঝ আকাশে ভেসে রয়েছে এক সাদাটে চাঁদ। ইউনিভার্সিটি গেটে এসে বোধিসত্ত্ব দাঁড়িয়ে পড়ল। ঠিক এই স্থানটিতে এসে আজকাল কেমন যেন বৈকল্য জাগে সহসা। অজান্তেই চোখ ঘুরে যায় পেছনে, আশেপাশে। আজ ছুটির দিন। চারদিকে ছেলেমেয়েরা ঘুরোঘুরি করছে। না, এদের মধ্যে নেই সে। দয়িতা নামের মেয়েটা সেদিনের পর থেকে কি উবে গেল? আজ নিয়ে 4 দিন হলো, একবারও ইউনিভার্সিটিতে দেখা পাওয়া গেল না তো। বেশ লাগতো মেয়েটাকে। ভারী সুন্দর এক ঋণ ঋণ সুরে কথা বলে, তাকিয়ে থাকে মুগ্ধ চোখে। পাশে এলে মনে হয় যেন তাজা প্রাণের সৌরভ ছড়িয়ে গেল। খুব আহত হয়েছে কি দয়িতা? তাকে এড়িয়ে চলছে। এখন নিজেরও কেন একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। অযথা রূঢ় না হয়ে মেয়েটাকে আরেকটু কি বোঝানো উচিত ছিল না সেদিন? কী বা বোঝাতো? নিজেরই বুকটা কেঁপে উঠছিল যে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করলো বোধিসত্ত্ব। বাড়ি ঢোকার মুখে মুহূর্তের জন্য রাখির কথা মনে পড়ল। একা চলায় মোটামুটি অভ্যস্ত রাখি। নিশ্চয়ই ঠিকমতোই পৌঁছেছে। শ্বশুরমশাই এখন কেমন আছেন কে জানে। কিছু একটা হয়ে গেলে ছুটতেই হবে, কোনো মানে হয়? অনেক দিন পর স্বহস্তে গ্যাস জ্বালিয়ে বোধিসত্ত্ব চা করল। লিকার চা, দুধ চিনি ছাড়া। ঈষৎ অবসন্ন ভাব লেগে আছে শরীরে। এতেই কাটবে। টিভি চালিয়ে সোফায় বসে চায়ে চুমুক দিল। চিরাচরিত অভ্যাসে হাত ঢুকিয়েছে পকেটে। অমনি মেজাজটা গেল খিঁচড়ে। যাহ, একটাও সিগারেট নেই। আঁধার নেমেছে। সিগারেট কিনে ফিরছে বোধিসত্ত্ব, হাতে টর্চ। গেট খুলে আংটা লাগাতে গিয়ে হঠাৎই খানিকটা দূরে চোখ আটকে গেল। বোধিসত্ত্ব গলা ওঠালো। কে কে ওখানে? সাড়া নেই। টর্চের আরও ফেললো বোধিসত্ত্ব। একটু হকচকিয়ে গেল। তুমি তুমি এখানে? অন্ধকার লাইট পোস্টের নিচে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা দয়িতা বুঝি কুঁকড়ে গেল। অস্ফুটে কি একটা বলতে গেল, বোধিসত্ত্ব শুনতে পেল না। গলা খাকারি দিয়ে বোধিসত্ত্ব বলল, এখানে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। বাধ্য ছাত্রীর মতো বোধিসত্ত্বকে অনুসরণ করল দয়িতা। ঘরের দরজায় পা রেখেও দাঁড়িয়ে পড়েছে। বোধিসত্ত্ব আবার বলল, কি হলো? এসো। আড়ষ্ট পায়ে ঢুকল মেয়েটা। বসল না সোফায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দয়িতা আর ভাঙতেই বোধিসত্ত্বর স্বচ্ছন্দ গলায় বলল, চা খাবে নাকি? যদি লিকার চলে তো এক্ষুনি করে দিচ্ছি। দুধ চা হলে টাইম লাগবে। দয়িতার চোখে বড় সড় প্রশ্নচিহ্ন। হা হা করে
হেসে উঠল বোধিসত্ত্ব। মিসেস নেই, কলকাতা গেছে। আমার এখন সেলফ হেল্পের পালা চলছে। দইতা ঢোক গিলল। আপনি একা? মানুষ তো দইতা একাই, জন্মানোর সময়েও মরার সময়েও। কি হলো বলো, খাবে চা? এরপর কিন্তু আমার মুড চলে যাবে। দইতা বোকা বোকা মুখে তাকালো। আপনি চা করতে জানেন স্যার? আমি অনেক কিছুই জানি। ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা। লন্ডনে থাকার সময়ে টানা 3 বছর নিজে রান্না করে খেয়েছি। ইনফ্যাক্ট কুকিং ইজ অ্যান ইজি জব। ছেলেরা চাইলেই পারে। তোমরা মেয়েরাই এটাকে কুক্ষিগত করে রেখেছ। আই মিন, তোমরা এই একটা ব্যাপারেই আমাদের ডিপেন্ডেন্ট করতে ভালোবাসো। মহাভারত পড়েছ? আই হোপ নিশ্চয়ই জানো ভীম ওয়াজ এ গ্রেট কুক। বড় বড় হোটেলেও দেখো। বোধিসত্ত্ব থেমে গেল। বড্ড বেশি কথা বলছে কি? নির্জন গৃহে মেয়েটির সান্নিধ্য কি তাকে প্রগল্ভ করে তুলেছে? কথার থেকে নৈশব্দ আরও অনেক বেশি অস্বস্তিকর। বোধিসত্ত্ব গলা নামিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। দইতা বড় সোফার কোণটিতে বসল বটে, কিন্তু ভাবটা এমন যেন ধমক খেলেই ছুটতে পালাবে। কাঁপছে কি মেয়েটা? এ যেন ব্যাধের সামনে হরিণী। উল্টো দিকের সোফায় বসে বোধিসত্ত্ব সিগারেট ধরালো। 2-1 সেকেন্ড দইতার মুখের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল একটু। মৃদু স্বরে বলল, তুমি এখানে ওভাবে দাঁড়িয়েছিলে কেন? দইতা চুপ। এখানে কি কারো কাছে এসেছিলে? জোরে জোরে দুদিকে মাথা নাড়ল দইতা। তাহলে? দইতার থুতনি বুকে ঠেকে গেল। আমি তো রোজই আসি। রোজ? কখন? আপনার পেছন পেছন। স্ট্রেঞ্জ। কেন? দইতা ঝট করে চোখ তুলল। ভীরু আঁখি জ্বলে উঠেছে হঠাৎ। আপনি তো জানেন কেন? মেয়েটার স্বর অস্বাভাবিক তীক্ষ্ণ, সরাসরি বিদ্ধ করল বোধিসত্ত্বকে। হাঁটুর জোর কমে গেছে সহসা, শীত শীত করছে। চাপা স্বরে বলল, পাগলের মতো কথা বলো না। আমি পাগল নই। তুমি যা বলছো তার মানে বোঝো? বুঝি। এটা যে ঠিক নয়, অন্যায়, তা বোঝো? কিসের অন্যায়? কেন অন্যায়? বি লজিক্যাল দইতা, বি রেশনাল। বোধিসত্ত্ব গলা ভারী করতে চাইল, তবু যেন দুলে গেল তার স্বর। সোসাইটির কিছু নিয়ম কানুন আছে, মানুষকে তা মেনে চলতে হয়। সমাজের জন্য মানুষ, না মানুষের জন্য সমাজ? মন কি সবসময় আইন মেনে চলে বলো? উত্তরোত্তর সব প্রতিভা হচ্ছে দইতা। একটু একটু করে সিটিয়ে যাচ্ছে বোধিসত্ত্ব। সিটিয়ে যাচ্ছে না আচ্ছন্ন হয়ে পড়ছে। তালু শুকিয়ে আসছে, জ্বালা জ্বালা করছে শরীর। এই জ্বালা কখন আসে বোধিসত্ত্ব জানে। খড়খড়ে জিভে তালু ভিজিয়ে নিল বোধিসত্ত্ব, যেন নিজেকেই সাবধান করছে এমন স্বরে বলল, আমি বুড়ো মানুষ দইতা, তোমার বাবার মতো। মতো, কিন্তু বাবা নন। আপনার বয়স হওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। আমি বিবাহিত, আমার একটা কলেজে পড়া ছেলে আছে। তাতেও আমার কিচ্ছু যায় আসে না। থামো, বাচালপনা করো না। বোধিসত্ত্ব গর্জে উঠল। হুঙ্কারটা নিজের কানেই ভারী হাস্যকর ঠেকল বোধিসত্ত্বর। ব্যাধ হরিণ বনে চলে গেলে কি এই স্বরে আর্তনাদ করে? ফ্যাঁস ফেঁসে গলায় বোধিসত্ত্ব বলল, তুমি কি চাও বলো তো? কি চাও? জানি না, আমি কিচ্ছু জানি না। চকিত কান্নায় ভেঙে পড়ল দইতা। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাব, মরে যাব। চোখের জল যে আগ্নেয়গিরি লাভা হয়ে যেতে পারে ধারণা ছিল না বোধিসত্ত্বর।
এক প্রস্ফুটিত যৌবন আকুল হয়ে বলছে, আমায় গ্রহণ করো। এমন আহ্বান কি মুনি ঋষিদের পক্ষে প্রত্যাখ্যান করা সম্ভব? উন্মুখ অম্বাকে ফিরিয়ে দিয়েছিলেন ভীষ্ম। পরিণাম কি ভালো হয়েছিল? ভীষ্ম তো দূরস্থান, বোধিসত্ত্ব এমন কিছু জিতেন্দ্রীয় পুরুষ নয়, কতক্ষণ সে নিজেকে সংযত রাখবে? কান্নার দমকে ফুলে ফুলে উঠছে দইতা, দু হাতে মুখ ঢেকে ফেলেছে। মাতালের মতো টলমল পায়ে দইতার কাছে গেল বোধিসত্ত্ব। দু হাতে খামচে ধরেছে দইতার কাঁধ, টেনে তুলল দইতাকে। সজল মুখ তুলে তাকিয়েছে দইতা। বোধিসত্ত্বর ঠোঁট নেমে এলো দইতার ঠোঁটে। ওষ্ঠ থেকে শুষে নিচ্ছে জল। জল না আগুন? বোধিসত্ত্বর শিরা উপশিরায় রক্তকণিকারা নেচে উঠল, ছুটছে এলো পাথারি, ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে যেন। মাসায় দিয়ে ড্রাম বেজে উঠল বুকে, ঘুম 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 ঘুম। শেষ হলো অষ্টম পরিচ্ছেদ তথা আমাদের পার্ট 4। পরবর্তী পরিচ্ছেদ খুব শীঘ্রই আপলোড করা হবে।